দেবিকা, শালিনী এবং চন্দ্রানীর মধ্যে রান্নাঘর নিয়ে সবসময় ঝামেলা সৃষ্টি হয়। সেই কারণে তাদের শাশুড়ি মেয়ে এবং শ্বশুরমশাই নিজেদের একতলা বাড়ির পাশেই একটা 3 তলা রান্নাঘর তৈরি করে। সেখানে প্রত্যেকটা তলায় আলাদা আলাদা বড় বড় রান্নাঘর তৈরি করা হয়। 3 বৌমা যখন রান্নাবান্নার সময় হয় তখন তারা সেই 3 তলার রান্নাঘরে গিয়ে নিজেদের মতো রান্নাবান্না করে, আবার রান্নাবান্না হয়ে গেলে বাড়িতে ফিরে আসে। ইতিমধ্যে বছর ঘুরতে না ঘুরতে বর্ষাকাল চলে আসে। একদিন যখন মেজ বৌমা শালিনী নিজের দোতলার রান্নাঘরে রান্না করতে যায় তখন বাবারে বাবা, রান্নাঘরের সিঁড়িতে এমন জল পড়ে থাকে যে আমি 2 তলায় উঠতেই পারি না। কতবার ওই চন্দ্রানীকে বলেছি, তুই যখন এই বৃষ্টির মধ্যে জল পায়ে সিঁড়ি দিয়ে উঠবি তখন সিঁড়িটা মুছে দিবি, কিন্তু আমার কথা শুনবে না। কোনোদিনও আমি এই দোতলা রান্নাঘরে উঠতে গিয়ে মরে পড়বো। এভাবে শালিনী কোনো মতে সিঁড়ির জল পেরিয়ে দোতলা রান্নাঘরে গিয়ে নিজের মতো রান্নাবান্না করতে শুরু করে। অন্যদিকে বাড়ির বড় বৌমা দেবিকা নিজের একতলা রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে শুরু করে। আজকে আমি গরম গরম বিরিয়ানি তার সাথে মাটন চাপ রান্না করব। এই বৃষ্টির মধ্যে বিরিয়ানি আর মাটন খেতে খুব ভালো লাগে, একেবারে অসাধারণ। এই বলে দেবিকা সবেমাত্র বিরিয়ানি এবং মাটন চাপ রান্না করার জন্য কিছু সামগ্রী গ্যাস ওভেনের উপর বসিয়ে দেয়, কিন্তু তখনই 2 তলা থেকে রান্নাঘরে টপ টপ করে জল পড়তে শুরু করে। বিশেষ করে সেই জল তার রান্নাবান্নার উপর এসে পড়ে। উফ, অসহ্যকর একেবারে। বর্ষাকাল আসতে না আসতেই 2 তলা থেকে জল পড়া শুরু হয়ে গেছে, কিন্তু এখন যদি আমি শালিনীকে কিছু বলতে যাই তাহলে ও আমার সঙ্গে ঝগড়া করবে। বর্ষাকাল আসলেই ওর রান্নাঘর থেকে আমার রান্নাঘরে টপ টপ করে জল পড়ে, আমার আর ভালো লাগে না। ইস, আমার সব রান্না পুরো নষ্ট হয়ে গেল। এমন সময় দেবিকা একতলা জানালা দিয়ে উকি মেরে শালিনীকে ডাকতে শুরু করে। কিরে, তোর কানে আমার আওয়াজ যাচ্ছে না? আজকে তোর রান্নাঘরের জন্য আমার একতলা রান্নাঘর একেবারে জলে ভেসে যাচ্ছে, আর তুই কষিয়ে মজিয়ে রান্না করবি? সেটা তো হতে পারে না। অসহ্যকর কোথাকার। নিচে নেমে আয় বলছি, একবার এসে দেখে যা, আমার রান্নাঘরে একেবারে জল থই থই করছে। আমি এখন নিচে যেতে পারবো না, কারণ দোতলার সিঁড়িতে জল পড়ে আছে। আর একদম তুমি ফালতু কথা বলবে না। আমার রান্নাঘর থেকে মোটেই তোমার রান্নাঘরে জল যাচ্ছে না, সুতরাং বেকার বেকার এখন আমার সঙ্গে ঝগড়া করবে না কিন্তু। এভাবে 3 তলায় 3 বৌমার আলাদা আলাদা রান্নাঘর হলেও বর্ষাকালে তাদের মধ্যে কোনো না কোনো কারণে ঝগড়া লেগেই থাকে, যার ফলে তাদের শাশুড়ি মা এবং শ্বশুরমশাই বিপদে পড়ে। এভাবে 2 বৌমার মধ্যে যখন ঝগড়া বেঁধে যায় তখনই ছোট বৌমা সবেমাত্র ঘুম থেকে ওঠে। বাবা, সকালবেলা ঘুম থেকে উঠেই ওই 3 তলা সিঁড়ি টপকে আমাকে আবার রান্নাঘরে যেতে হবে, তার উপরে বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। অসহ্যকর একেবারে। আমি যেহেতু ছোট বউ তাই আমাকে নাকি 3 তলার রান্নাঘরটা দেওয়া হয়েছে, এটা কোনো কথা? এই ভেবে চন্দ্রানী সেদিন আর রান্নাঘরে রান্না করতে যায় না। সে অনলাইনেই খাবার অর্ডার করে নিজের মতো করে খাওয়া দাওয়া করে নেয়। অন্যদিকে 2 বৌমা যখন রান্না বান্না করে শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাইকে খাবার খেতে দেয় তখন ছোট বৌমা, আজকে আমার কাছে মেজ বৌমা নালিশ করছিল তুমি নাকি সিঁড়িতে পুরো জল ফেলে রাখো। এই বৃষ্টির মধ্যে জল পায়ে সিঁড়ি থেকে 3 তলার রান্নাঘরে ওঠো বলে সিঁড়িটা পুরো জল জল হয়ে থাকে, সেই কারণে মেজ বৌমা রান্নাঘরে যেতে পারে না। তাই তুমি সিঁড়ির জলটা মুছে দেবে, সব সময় চেষ্টা করবে শুকনো পায়ে রান্নাঘরে যেতে। মানে আপনার মেজ বৌমা আপনাকে নালিশ করলো আর আপনি শুনে নিলেন? আজকে বৃষ্টি পড়ছিল বলে আমি রান্নাঘরে যাইনি, আমি তো অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নিয়েছি। তাহলে সিঁড়িতে জল আসলো কোথা থেকে? কি মিথ্যা বাবারে বাবা! তুই যদি 3 তলায় রান্না করতে না যাস তাহলে সিঁড়িতে জল তো আসার কথা নয়। তার মানে আমি কি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলছো। নিজে কখন রান্না বান্না করতে গিয়ে জল ফেলেছো বুঝতে পারোনি, আর এখন আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছ। একদম আমার নামে মিথ্যা কথা বলবে না বলে দিলাম। এই বলে চন্দ্রানী নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন শালিনী 2 তলা থেকে রান্না বান্না করে রাত্রিবেলা বাড়ি আসবে, তখন সে 2 তলার জানালা বন্ধ করতে ভুলে যায়। পরের দিন সকালবেলা দেবিকা এবং চন্দ্রানী যখন নিজেদের রান্নাঘরে যায় তখন তারা দেখে যে চারিদিকে জল ছিটানো অবস্থায় পড়ে আছে, এমনকি খাবার দাবার এদিক ওদিক করা। সেই সাথে রান্নাঘরের মধ্যে চারিদিকে বিড়ালে পটি করে রেখে দেয়। এই অসহ্য যন্ত্রণা আর মানা যাচ্ছে না। কালকে নিশ্চয়ই ওই শালিনী বদমাইশি করে 2 তলার জানালা খুলে রেখে গেছে, তাই জন্য বিড়াল ঢুকে আমাদের রান্নাঘরের অবস্থা এরকম করেছে। ইস বাবারে বাবা, আমি আমার 3 তলাটা চোখে দেখতেই পাচ্ছি না।
আমার একতলায় তো আরো বড় কাণ্ড। একই 2 তলার রান্নাঘর থেকে টপ টপ করে জল পড়ে। তার উপর আমি কালকে রাত্রিবেলা খিচুড়ি রান্না করেছিলাম, সেই খিচুড়ি এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে। প্রত্যেকদিন ও রান্না বান্না করার পর 2 তলার জানালা খুলে রেখে চলে যায়। আসলে কি বলতো, কিপটে মেয়ে ছেলে তো, যা রান্না বান্না করে একদিনই সব খেয়ে নেয়, কোনো খাবার তো বেঁচে থাকার সিন নেই। তাই জন্য জানালা খুলে রেখে চলে যায়, কারণ রান্নাঘরে তো কিছুই নেই নষ্ট হওয়ার মতো। এসব কথা শালিনী যখন শোনে তখন সে 2 জায়ের সঙ্গে ঝগড়া করতে চলে আসে। এমন সময় পাড়ার লোকেরা সেই দৃশ্য দেখে ভীষণই হাসাহাসি করে। এভাবে 3 তলা রান্নাঘর করে দিয়েও কারো মনে কোনো শান্তি থাকে না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, শুভ, তুমি আমাকে 3 তলায় ওঠার জন্য লিফট করে দেবে, কারণ আমি আর সিঁড়ি বেয়ে উপরে রান্নাঘরে উঠতে পারবো না। আমি লিফটে করে রান্নাঘরে উঠবো আর লিফট করে নেমে আসবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে আমি রান্নাঘরে ওঠার জন্য লিফট করে দেব। শুভর কথা শুনে চন্দ্রানী খুবই খুশি হয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই চন্দ্রানীর 3 তলার রান্নাঘরে যাওয়ার জন্য লিফট তৈরি করা হয়। আর যা দেখে বাড়ির বাকি 2 বৌমা একেবারে হিংসায় জ্বলে ওঠে। একদিন দেবীকে এবং শালিনী তাদের 1 তলা এবং 2 তলায় রান্নাঘরে রান্না করতে যাবে। তখন, দিদি, এই বৃষ্টিতে ভেজা ছাতাগুলো সব লিফটের সামনে রেখে দাও, জল ঝরে যাবে। এই জায়গাটা ওর বাবার জায়গা নাকি যে আমরা ব্যবহার করতে পারবো না? ও সিঁড়ির পাশে লিফট তৈরি করেছে, আর এই জায়গাটা হলো কমন জায়গা। হ্যাঁ, একদম ঠিকই বলেছো। আর শোনো, কালকে ও যখন ইলেকট্রিক লক দিয়ে লিফট লক করছিল তখন আমি পাসওয়ার্ড দেখে নিয়েছি। সুতরাং চলো একবার গিয়ে ওর 3 তলায় রান্নাঘরটা দেখে আসি কেমন সাজিয়েছে, কারণ ওর এখনো রান্না বান্না করতে আসতে দেরি আছে। এই বলে তারা দুজনেই লিফটে উঠে পড়ে। আর তারা 3 তলায় রান্নাঘরে গিয়ে দেখে চন্দ্রানী খুব সুন্দর করে ফল সিলিং করে নিজের রান্নাঘর সাজিয়েছে। যত সব নাটক! দাঁড়াও দিদি, এখনই ওই বট গাছের দিকে জানালাটা খুলে দিচ্ছি, কারণ বৃষ্টির সময় ওই দিক থেকে জল আসে আর গাছ দিয়ে শুয়োপোকা ঢোকে। এই বলে শালিনী বট গাছের দিকে জানালা খুলে দেয়, আর সেই জানালা দিয়ে প্রচুর শুয়োপোকা ঢুকতে শুরু করে। তার সাথে বৃষ্টির জল ঢুকে 3 তলার রান্নাঘর পুরো নোংরা হয়ে যায়। যা দেখে 2 বৌমা তখনই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই যখন চন্দ্রানী 3 তলার রান্নাঘরে রান্না করতে আসে তখন সেই রান্নাঘরের খারাপ অবস্থা দেখে সে কেঁদে ফেলে। এমনকি সেই সাথে তাকে শুয়োপোকা কামড়ায়। ওরে বাবারে বাবা, আমার রান্নাঘরে ওই বট গাছের দিকে জানালা কে খুলে দিল? আমি মরে গেলাম গো, আমাকে বাঁচাও। এভাবে চন্দ্রানী কাঁদতে কাঁদতে আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। এমন সময় সে মনে মনে ভালো করে বুঝতে পারে যে এই সমস্ত কাজকর্ম তার 2 জা ছাড়া অন্য কেউ করতে পারে না, কারণ তারা চন্দ্রানীকে ভীষণই হিংসা করে। আর তার উপর চন্দ্রানীও কম নয়। একদিন চন্দ্রানী যখন লিফটে করে রান্নাঘরে উঠতে যাবে তখন সে দেখে যে লিফট কিছুতেই কাজ করছে না। এখন এই বর্ষাকালের মধ্যে সেই লিফট ঠিক করানোর জন্য সে কোনো মিস্ত্রিও খুঁজে পায় না, যার ফলে চন্দ্রানীকে সিঁড়ি বেয়ে আবার 3 তলার রান্নাঘরে উঠতে হয়। আর একদিন যখন শালিনী 2 তলায় রান্নাঘরে রান্না করতে যাবে তখন কি অবস্থা! রান্নাঘরের সিঁড়ির চারিদিকে জামা কাপড় মেলে রেখে দিয়েছে। আমার আর ভালো লাগে না এভাবে রান্না করতে। বর্ষাকালে তোদের শাড়ি শুকাচ্ছে না যখন, নিজেদের ঘরে মেলে দে না, তা না করে তোরা আমার এই 2 তলার রান্নাঘরের সিঁড়ির দিকে জামা কাপড় মেলে রেখেছিস। বেশ করেছি, এই সিঁড়িটা কি তোমার কেনা নাকি? আমার যেখানে ইচ্ছা হয় আমি সেখানেই জামা কাপড় মেলতে পারি। তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি 2 তলার রান্নাঘরে তালা দিয়ে ঘরে চলে যাও, অসহ্যকর কোথাকার। এভাবেই দিন দিন তাদের ঝগড়াঝাটির পরিমাণ যেন আরো বাড়তে থাকে। একদিন যখন বড় বৌমা 1 তলায় রান্নাঘরে রান্না করে তখন তার রান্না করা খাবার, আলু ভাজা, পুঁই শাক, ইলিশ মাছ সবকিছুতেই 2 তলা থেকে টপ টপ করে জল পড়ে। অন্যদিকে যখন মেজ বৌমা যখন 2 তলায় রান্না করতে যায় তখন সিঁড়িতে প্রায় সময় জল পড়ে থাকে কিংবা তার রান্নাঘরের সামনে জল পড়ে থাকে। ছোট বৌমা যখন 3 তলাতে রান্না করতে যায় তখন তার লিফট কখনো খারাপ হয়ে যায় কিংবা তার বটগাছের দিকে জানালা খোলা থাকে। এইসব কিছু মিলিয়ে 3 জনের জীবনে এখন ঝামেলা শেষ থাকে না। একদিন, তোমরা যখন এই বাড়িতে একটাই রান্নাঘরে রান্না বান্না করতে তখন কিন্তু ঝামেলা অনেক কম হতো, কিন্তু এখন ঝামেলা শেষ করার জন্য আমি তোমাদের পাশেই 3 তলা আলাদা আলাদা রান্নাঘর করে দিলাম, তবুও তোমরা ঝগড়া করছো। এখন তো তোমাদের ঝগড়ার পরিমাণ যেন আগের থেকে আরো বেশি বেড়ে গেছে। ঝগড়া হবে না কেন? এবার আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, আপনি দেখুন।
এই বলে চন্দ্রানী তার রান্নাঘরের একটা সিসিটিভি ভিডিও রেকর্ডিং এর ফুটেজ দেখাতে শুরু করে। সেখানে পরিষ্কারভাবে দেখা যায় যে বড় বৌমা এবং মেজ বৌমা মিলে দুজনে লুকিয়ে লুকিয়ে তার 3 তলা রান্নাঘরে উঠছে, আর সেখানে গিয়ে তারা রান্নাঘরের জানালা খুলে দিচ্ছে যাতে চন্দ্রানীর রান্নাঘর বর্ষার জলে এবং শুয়োপোকাতে একেবারে নোংরা হয়ে যায়। এরকম ভিডিও দেখার জন্য দুই বৌমা একেবারেই প্রস্তুত থাকে না, কারণ তারা কোনোদিনও ভাবেনি যে চন্দ্রানী নিজের রান্নাঘরে সিসিটিভি লাগিয়ে রাখতে পারে। বৌমা, তোমরা কি করেছো এসব? তোমরা ছোট বৌমার সঙ্গে এরকম বদমাইশি করলে কেন? কি অবস্থা! রান্নাঘরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে। যা করেছি বেশ করেছি, কারণ ও 3 তলার রান্নাঘরে রান্না বান্না করে আর তার সাথে গান চালিয়ে নাচানাচি করে। আমি 2 তলায় যখন রান্না করি তখন ও নাচের ধপ ধপ শব্দে আর গানের শব্দে কিছুতেই রান্না করতে পারি না। এই দেখুন তার ভিডিও। এই বলে শালিনী শাশুড়ি মাকে ছোট বৌমার নাচের ভিডিও দেখিয়ে দেয়। আসলে চন্দ্রানী যখন রান্নাঘরে রান্না করতে যায় তখন সে ছোট ছোট জামা কাপড় পরে গান চালিয়ে ধুমধাম নৃত্য করে, তাই মেজ বৌমা সেই নাচের দৃশ্য সবাইকে দেখিয়ে দেয়। এমন সময় ছোট বৌমা খুবই লজ্জায় পড়ে, তাই সে কিছু বলতে পারে না। হ্যাঁ ঠিক, আর আমার রান্নাঘরে সবসময় শালিনীর রান্নাঘর থেকে জল পড়ে। তাছাড়া আমার রান্নাঘর একেবারে একতলাতে বলে বৃষ্টির সময় মাঝে মধ্যে আমার রান্নাঘরে জল জমে যায়। আমি জল টপকে রান্নাঘরে যেতেও পারি না। তাই একদিন আমি ওদের দুজনকে বলেছিলাম ওদের রান্নাঘরে আমাকে রান্না করতে দিতে, কারণ আমার রান্নাঘরে সেই সময় জল জমেছিল, কিন্তু ওরা আমাকে কিছুতেই নিজেদের রান্নাঘরে ঢুকতে দেয়নি। এভাবে 3 বৌমার মধ্যে আবার তুমুল পরিমাণে অশান্তির সৃষ্টি হয়। তাই শাশুড়ি মা কিছুতেই সেই ঝামেলা সহ্য করতে পারে না। তাই সে তখনই 3 বৌমার কাছ থেকে 3 তলা রান্নাঘরের চাবি নিয়ে নেয়, কারণ সে আর কিছুতেই 3 বৌমাকে 3 তলা রান্নাঘরে রান্না করতে দেবে না। যার ফলে 3 বৌমাকে আবার নিজেদের একতলা বাড়ির ছোট রান্নাঘরে একসঙ্গে রান্নাবান্না করতে হয়। সেই সাথে শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনে মিলে তাদের বাড়ির পাশে 3 তলা রান্নাঘরকে একটা সুন্দর রেস্টুরেন্টে পরিণত করে। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দিন। আর যদি পিৎজা বানিয়ে দেন তাহলে তো খুব ভালো হয়। পিৎজা বানালে একটা বানাবেন না, কিন্তু 5টা-6টা বানাবেন। এ কি বৌমা, তুমি তো এক্ষুনি মটন বিরিয়ানি চিকেন চাপ খেলে, এরই মধ্যে তোমার খিদে পেয়ে গেল? তুমি মানুষ নাকি রাক্ষস? এরকম করে খেতে থাকলে তো তোমার পেট ফেটে যাবে। আমি আপনাকে কতবার বলেছি যে খাওয়া নিয়ে আমাকে কোনো খোঁটা দেবেন না, কারণ আমি খাওনতে পরিবারের মেয়ে। আপনাদের এই শুকনো পরিবারে বিয়ে করে এসেছি। বিয়ের আগে আমি আরো খেতাম, কিন্তু এই পরিবারে আসার পর থেকে আমার খাওয়া অনেক কমে গেছে। এই কথা শুনে লতা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। সে কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি যে তার বৌমা এত বেশি পরিমাণে খাবার খেতে পারে। রানী সকাল থেকে রাত পর্যন্ত কেবলমাত্র খাবারের কথাই চিন্তা করে। সে বেশি পরিমাণে খাবার খাওয়া ছাড়া আর কোনো কিছু জীবনে চায় না। আর সে সবসময় তার শাশুড়ি মা এবং ননদের কাছে খাবার বানিয়ে দেওয়ার জন্য দাবি করতে থাকে। তারা রানীর উপর ভীষণ পরিমাণে রেগে গেলেও রানীর তাতে কিছু যায় আসে না। কি জানি বাবা, এই কোন পরিবারে নিজের ছেলের বিয়ে দিলাম। এই বৌমা তো খাওয়া ছাড়া কিছুই বোঝে না, আর এর পেটে খাবারের যোগান দিতে দিতে নিজের শরীরটাই খারাপ হয়ে যাচ্ছে। উফ মা, দাঁড়িয়ে রইলেন কেন? যান না, পিৎজা বানিয়ে নিয়ে আসুন। আর আপনি যদি না পারেন প্রিয়াঙ্কাকে বলুন, ও আমাকে পিৎজা বানিয়ে খাওয়াবে। সারাদিন তো ফোন নিয়ে বসে থাকে, ও নিশ্চয়ই ভালো পিৎজা বানাতে পারবে। নিজের বৌদির মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা ঘর থেকে বেরিয়ে এসে বলে, বিয়ে করে তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো, আর আমি ননদ হয়ে তোমাকে রান্না করে খাওয়াবো? আমি একদম রান্না বান্না করতে পারবো না। নিজের মুখটা এবার সেলাই করো, কারণ তোমার এই বেশি খাবার খাওয়ার কারণে আমাদের ঘটি বাটি বিক্রি করে পথে বসতে হবে। তোমরা আমার সাথে এরকম করো কেন? আমি তোমাদের বাড়ির একমাত্র ছেলের সুন্দর বউ। আমি মেনে নিচ্ছি যে আমি একটু বেশি পরিমাণে খেতে পছন্দ করি, তাতে আমাকে এত বাজে কথা শোনানোর কি আছে? রানী তার ননদকে পিৎজা বানিয়ে দেওয়ার জন্য ভীষণ পরিমাণে জোর করে। প্রিয়াঙ্কা কিছুতেই তাকে না করতে পারে না। সে তার বৌদির জন্য রান্নাঘরে পিৎজা বানাতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সে রানীর জন্য ভালো করে পিৎজা বানিয়ে নিয়ে চলে আসে। রানী মজা করে একাই সব পিৎজা খেয়ে নেয়। সে তার ননদকে পিৎজার সামান্য অংশ পর্যন্ত দেয় না। ধুত প্রিয়াঙ্কা, এ তুমি কি পিৎজা বানালে? আমার তো পেটের এক কোণেও লাগলো না। আর একটা পিৎজায় কি হয় বলো তো? আমার তো এখনো ভীষণ পরিমাণে খিদে পাচ্ছে। এভাবেই রানীর খাওয়ার পরিমাণ ধীরে ধীরে আরো অনেক বেশি বেড়ে যায়।
বাড়িতে বানানো পিৎজা খেয়ে তার পেট না ভরায় সে এবার অনলাইনে আরো 10টা পিৎজা অর্ডার করে। নিজের বরের ক্রেডিট কার্ড থেকে সে সমস্ত টাকা দিয়ে দেয়। পিৎজা অর্ডার করার পর অধীর আগ্রহে পিৎজা ডেলিভারি আসার জন্য সে অপেক্ষা করতে থাকে। তার এমন কাণ্ড দেখে তার শাশুড়ি মা এবং ননদ অবাক হয়ে যায়। আধ ঘন্টা পর পিৎজা ডেলিভারি বয় রানীর 10 রকমের পিৎজা নিয়ে চলে আসে। ম্যাডাম, এই নিন আপনার 10 রকমের পিৎজা। এই পিৎজাগুলো নিশ্চয়ই আপনি আপনার বন্ধুদের জন্যই অর্ডার করিয়েছেন। তাই আপনাদের যদি খেয়ে ভালো লাগে তাহলে একবার প্লে স্টোরে গিয়ে আমাদের পিৎজা দোকানটাকে 5 স্টার রেটিং দিয়ে আসবেন, কেমন? আপনাকে কে বলেছে আমি আমার বন্ধুদের জন্য পিৎজা অর্ডার করেছি? এই সব কটা পিৎজা আমি নিজে একা খাবো। যদি ভালো লাগে তাহলে আমি একাই রেটিং দিয়ে দেব। রানীর এরকম কথা শুনে পিৎজা ডেলিভারি বয় ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারে না যে একটা বড় সাইজের পিৎজা কেউ কখনো খেতে পারে। কি আপনি একা এতগুলো পিৎজা খেয়ে নেবেন? বাপরে বাপ, পেটে তো ভালোই জায়গা দেখছি। মেয়ে মানুষ যে এত পিৎজা খেতে পারে সেটা আমার জানা ছিল না। আপনি একটু বেশি কথা বলছেন। পিৎজা দেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে কেটে পড়ুন। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আপনার সাথে বেকার আমার বকার সময় নেই। পিৎজা ডেলিভারি বয় চলে গেলে রানী আবার পিৎজা খাওয়া শুরু করে দেয়, কিন্তু এবারও পিৎজা খেয়ে তার খিদে মেটে না। পিৎজা খাওয়ার পরে সে আবার তার শাশুড়ি মাকে দিয়ে চিকেন রান্না করায় এবং ফ্রাইড রাইস, চিলি চিকেন নিচে একাই খেয়ে নেয়। রানীর বর বিলাস বাড়িতে ফিরে আসলে তাকে লতা দেবী সারাদিনের সমস্ত ঘটনা জানায়। এরকম করে চলতে থাকলে আমাদের কিন্তু তোর বউয়ের সাথে সংসার করা সম্ভব হবে না। তোর বউ সারাদিনে যে পরিমাণ খাবার খায় সেই খাবারে আমাদের পুরো পাড়ার 1 মাসের পেট ভরে যাবে। তাই তুই তোর বউকে একটু বুঝিয়ে বলবি। মা, এরকম করে কথা বলছো কেন? আমার বউ যদি খাবার খায় আমি তো তাকে আটকাতে পারি না, কারণ ওর বিয়ের পর ওর ভরণ পোষণের দায়িত্ব তো আমিই নিয়েছি। তাই ও যখন যা খেতে চাইবে ওকে খাওয়ানোর দায়িত্ব তো আমারই। তাই বলে বৌদি সারাদিন 100 বার খেতে চাইলে আমি আর মা ওকে 100 বার রান্না করে খাওয়াতে পারবো না। তোর বউয়ের যখন খাবার খাওয়ার এত ইচ্ছা, তাহলে নিজে রান্না করে খায় না কেন? সব সময় আমাদের উপর হুকুম জারি করে, এসব কিন্তু ঠিক নয়। ও তো রান্না করতে পারে না, তাই জন্য তোমাদেরকে রান্না করতে বলে। আর তাছাড়া তোরা তো বাইরের কোনো লোকের জন্য রান্না করছিস না, নিজের বাড়ির বউয়ের জন্যই তো রান্না করছিস। তাতে এমন কি ক্ষতি হয়ে যাচ্ছে? লোকে ঠিকই বলে, বিয়ের পর প্রত্যেকটা ছেলেই বউয়ের গোলাম হয়ে যায়, মা বোনের কোনো অধিকার থাকে না। আমি আগে এসব কথা বিশ্বাস করতাম না, কিন্তু এখন নিজের ছেলেকে তো দেখছি ওনার বউ কিলো কিলো খাবার খাবে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা যদি রান্না করে না দিই তাতেই তোমার অসুবিধা। বিলাস তার মা এবং বোনের কোনো রকম কথা শুনতে চায় না। সে নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখে যে রানী খাটের উপর মাংস, ভাত, ডাল সব সাজিয়ে রেখে মজা করে সেগুলো খাচ্ছে। সে নিজের বউকে বেশি পরিমাণে খাবার খাওয়ার অপকারিতা বোঝাতে চাইলেও রানী কিছুতেই কিছু বুঝতে চায় না। আমি ভালো করেই জানি তোমার মা আর বোন তোমার ব্রেনটা পুরোপুরি ওয়াশ করে দিয়েছে, তাই তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ। কিন্তু আমাকে এসব শুনিয়ে কোনো লাভ নেই। আমি আমার খাওয়া কিছুতেই কমাতে পারবো না। বিয়ের আগে আমি এর থেকে বেশি খাবার খেতাম, কিন্তু বিয়ের পর তোমার কিপটা মা আর বোনের জন্য আমার খাওয়া এমনিতেই কমে গেছে। রানীর এমন কথা শুনে তার বর তাকে আর কিছু বলে না। এভাবেই কিছুদিন কাটে। একদিন লতা দেবীর এক বান্ধবী তৌষা দেবী তাকে ফোন করে লতা দেবীর বাড়িতে আসার কথা জানায়। নিজের বান্ধবীর আসার কথা শুনে লতা দেবী ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। প্রিয়াঙ্কা, আজকে আমার প্রিয় বান্ধবী আমাদের বাড়িতে আসছে। তুই ভালো করে লুচি আর আলুর দম বানিয়ে রাখবি, কেমন? কারণ রানীর উপর তো আমার কোনো ভরসা নেই। ওকে রান্না করতে বললে কারোর কপালে খাবার জুটবে না, তাই আমি তোকেই বললাম। তুমি চিন্তা করো না মা, আমি সব রান্না করে রাখবো। প্রিয়াঙ্কা ভালো করে লুচি এবং আলুর দম রান্না করে। সন্ধ্যা হতে না হতেই তৌষা দেবী তার বান্ধবীর বাড়িতে অনেক মিষ্টি নিয়ে চলে আসে। তারা প্রায় অনেকক্ষণ গল্প করে এবং নিজেদের পুরানো দিনের স্মৃতিচারণ করে। তৌষা দেবীর খিদে পেয়ে গেলে লতা তাকে খাবার টেবিলের দিকে নিয়ে যায়। সেখানে লুচি আলুর দম সাজিয়ে রাখা আছে দেখে লতা দেবীর বান্ধবী ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। সে খাবার খাওয়ার জন্য চেয়ারে বসে পড়ে। ঠিক সেই সময় রানী সেখানে চলে আসে। রানী তার শাশুড়ি মাকে নিজের বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেয়। লতা, তোর বৌমাকে তো ভারী মিষ্টি দেখতে হয়েছে, আর আমি আসবো বলে তোর বৌমা অনেক অনেক লুচি আলুর দম রান্না করেছে। ভাগ্য করে এরকম বৌমা পেয়েছিস। আপনাকে কে বললো যে আমি লুচি আলুর দম রান্না করেছি? আমি কোনো রান্না বান্না জানি না, তবে হ্যাঁ, আমি শুধু খেতে জানি।
যেমন দেখুন, আমার ননদ এত কষ্ট করে লুচি আলুর দম রান্না করেছে, সেগুলো কি আমি আপনাকে একা খেতে দিতে পারি? তাই আমি দায়িত্ব নিয়ে নিজে এই লুচি আলুর দম সব খেয়ে নেব। রানীর এমন কথা শুনে তার শাশুড়ি মা এবং ননদ খুবই লজ্জায় পড়ে যায়। তোষা দেবীও এমন কথা শুনে অবাক হয়ে যায়। রানী লোক সমাজের পরোয়া না করে টেবিলে বসে লুচি আলুর দম খেতে শুরু করে দেয়। সে তোষা দেবীকে একটাও লুচি আলুর দম খেতে দেয় না। ইমা, আপনার পাত ফাঁকা কেন আনছি? নিন, আপনিও লুচি আলুর দম খেয়ে নিন। কিন্তু আপনার তো বয়স হয়েছে, তাই আপনার বেশি লুচি খাওয়া উচিত নয়। মাত্র একটা লুচি আর একটা আলু খেয়ে নিন আপনি। এই নিন। এই বলে রানী তোষা দেবীর পাতে একটা লুচি এবং একটা আলু দিয়ে দেয়। তোষা দেবী রানীর এমন ব্যবহারে ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে। ছি ছি লতা, আমাকে বাড়িতে ডেকে নিয়ে এসে এমন অপমান করলি? তুই না আমার ছোটবেলার বান্ধবী, তোর থেকে আমি এমন ব্যবহার একদমই আশা করিনি। আমি তোর বাড়িতে এসে মাত্র একটা লুচি আর একটা আলু খাবো? এরকম খাবার খাওয়ার আমার কোনো দরকার নেই। এই বলে তোষা দেবী লতা দেবীর বাড়ি থেকে না খেয়ে চলে যায়। কিন্তু রানীর কিছুই যায় আসে না। সে মনে সুখে সমস্ত লুচি আলুর দম একাই খেয়ে ফেলে। সব ভালো হয়েছে প্রিয়াঙ্কা, কিন্তু আলুর দমটা একটু নুন কম হয়েছে, আর লুচি ফুলকো ফুলকো বানাতে পারোনি। বাদ বাকি সব ঠিকই আছে। যদি আর কটা লুচি থাকে তাহলে আমাকে দিতে পারো, আমি সব খেয়ে নেব। বৌদি, তুমি পারলে আমার মাথা আর আমার মায়ের মুন্ডুটা খেয়ে নাও, তাহলে যদি তোমার এত বড় পেটের জ্বালা মেটে। আজকে তোমার জন্য আমাদের এত অপমানিত হতে হলো, তাতে তোমার কিছুই যায় আসে না। আমার মায়ের বান্ধবী কিছু না খেয়ে আমাদের বাড়ি থেকে চলে গেল। ওনাকে তো আমি একটা লুচি আর আলু দিয়েছিলাম, তাতে যদি ওনার না পোষায় আমার তো কিছু করার নেই। এই যে শাশুড়ি মা কিপটেমি করে এক মুঠো ভাত পর্যন্ত বেশি খায় না, ওনাকে দেখে ওনার বান্ধবী শেখা উচিত। আর সেই কথা ভেবেই আমি ওনাকে একটা লুচি খেতে দিয়েছি। এই কথা শুনে লতা দেবী এবং প্রিয়াঙ্কার আর কিছু বলার থাকে না। তারা রানীর উপর রাগ করে যে যার মতো নিজের ঘরে চলে যায়। এভাবে সময় কাটতে থাকে। একদিন রানীর বাপের বাড়ির লোকজন কাউকে কিছু না জানিয়ে তার শ্বশুর বাড়িতে ঘুরতে চলে আসে। সে তার মা কুমারী দেবী, বাবা স্বপন বাবু এবং ভাই প্রিয়তোষকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। এ কি বাপি, মা, ভাই, তোমরা যে আমার বাড়িতে আসবে সেটা তোমাকে জানাবে? যাক, ভালো হয়েছে। আমি ভাবছিলাম একদিন গিয়ে দেখা করে আসবো, কিন্তু সময় আর হয়ে ওঠেনি। বসো বসো, অনেক দূর থেকে এসেছো। তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ খিদে পেয়েছে তোমাদের। হ্যাঁ রে মা, খিদে পাবে না আবার? এই দেখ না, রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি, তোর মা আর ভাই যে কটা দোকানে দেখতে পেয়েছি সব দোকান থেকে লুচি, আলুর দম, চিপস, পরোটা, চপ, মুড়ি সবই কিনে খেয়েছি, কিন্তু কিছুতেই আমাদের খিদে মিটছে না। তাই তোর মা বললো মেয়ের বাড়ি গিয়ে জমিয়ে খাবে। তাড়াতাড়ি আমাদের খেতে দে মা, খুব খিদে পেয়েছে। স্বপন বাবুর এমন কথা শুনে লতা দেবী ও প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে অবাক হয়। রানী তার বাপের বাড়ির লোকেদের জন্য তার শাশুড়ি মা এবং ননদকে বলে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মটন কষা, আমের চাটনি রান্না করিয়ে নেয়। একেই মেয়ের খাওয়া নিয়ে পারছিলাম না, এখন আবার পুরো পরিবার এসে জুটেছে। আর কি কি দিন দেখতে হবে আমি কি জানি। লতা দেবী এবং প্রিয়াঙ্কা রানীর বাপের বাড়ির পরিবারকে খাবার পরিবেশন করে দেয়। তারা সকলের পাতে এক হাতা করে ডাল এবং বাটিতে একটি করে মাংস দেয়। এ বাবা মাসিমা, একটুখানি খাবারে তো আমাদের পেট ভরবে না। কোনো অসুখ বিসুখ নেই আমাদের, তাই আপনি বেশি করে খেতে দিতে পারেন। না না, আপনাদের তো বয়স হচ্ছে, তাই একটু কম খাওয়াই উচিত। কারণ আপনার মেয়ে তো আমাকে শিখিয়েছে যে বয়স্কদের বেশি খাবার খেতে নেই। এ কি শুনছি মা? আমি তো তোকে এমন শিক্ষা দেইনি। তুই তো জানিস আমাদের বাড়িতে খাওয়া দাওয়া কেমন। আমি নিজেই 1 কিলো খাসির মাংস একাই খেয়ে নি, আর তোর মা প্রায় 1.5 কিলো মাংস খাই। তোর ভাইয়ের কথা তো আর বললামই না, গোটা খাসি পেলেই ওর যেন শান্তি হয়। কি আপনারা এক একজন 1 কিলো মাংস খান? এ কেমন বিদঘুটে পরিবার রে বাবা! আমার জীবনে আমি এরকম রাক্ষসী পরিবার কখনো দেখিনি। হ্যাঁ মা, আমরা এরকমই খাবার খাই, তুমি চিন্তা করো না, আমাদের বেশি বেশি করে খাবার দাও। এভাবে স্বপন বাবু, কুমারী দেবী এবং তার ছেলে প্রচুর পরিমাণে খাবার খাওয়া শুরু করে। লতা দেবী ও প্রিয়াঙ্কা তাদের খাবার পরিবেশন করতে করতে হাঁপিয়ে ওঠে। রানী তার বাপের বাড়ির পরিবারকে খাবার খেতে দেখে নিজেও লোভ সামলাতে পারে না। সেও খাবার নিয়ে খেতে বসে পড়ে। মা, আমাকেও খেতে দিন, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমাকে একটু সলিড পিস দেখে মটন দেবেন, কারণ হাড়গোড় আমার বেশি পছন্দ নয়। হ্যাঁ বৌমা, এখন তোমার খাওয়াটাই শুধু বাকি ছিল, তুমিও শুরু করে দাও। এভাবে রানী ও তার পরিবার মিলে 6 কিলো মাংস, 2 হাঁড়ি ভাত এবং 3 বাটি ডাল ও আমের চাটনি খেয়ে শেষ করে দেয়।
লতা দেবী এবং প্রিয়াঙ্কা রানী ও তার পরিবারকে খাবার পরিবেশন করতে করতে অসুস্থ হয়ে পড়ে। লতা দেবী প্রায় অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থা হয়ে দাঁড়ায়। বিলাস এসে নিজের মা এবং বোনের এমন করুণ অবস্থা দেখে রানী ও তার পরিবারের উপর ভীষণ রেগে যায়। রানী, প্লিজ তোমার এবার নাটকটা বন্ধ করো। সবকিছুর একটা লিমিট থাকে। তুমি দেখতে পাচ্ছ না তোমাদের খাবার পরিবেশন করতে করতে আমার মা আর বোন হাঁপিয়ে গেছে, তোমরা তাও খাওয়া থামাচ্ছ না? এত খিদে তোমাদের? আর তোমার বাবা মাকেও বলি হারি, নিজের মেয়ের শ্বশুর বাড়িতে সেই রকম নির্লজ্জের মতো কেউ খায়? বিলাসের কথা শুনে রানী ও তার পরিবারের ভীষণ খারাপ লাগে। তারা নিজেদের খাওয়া থামিয়ে দেয়। রানী ও তার পরিবার নিজেদের ভুল বুঝতে পারে। তারা লতা দেবী এবং প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চায়। তারপর থেকে রানী আর কখনো বেশি বেশি খাবার খায় না। এভাবেই লতা দেবী ও প্রিয়াঙ্কা রানীর বেশি খাবার খাওয়ার হাত থেকে রক্ষা পায়। তারপর থেকে তারা সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।